আজকের বিষয় দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় পর্ব 5 প্রবাল এবং প্রবাল প্রাচীর। দেখো, প্রবাল বা কোরাল কি? এটা হলো একটা নিরারিয়া পরভুক্ত সামুদ্রিক প্রাণী এবং এটা অ্যান্থোজোয়া শ্রেণীর অন্তর্গত একটি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মানে একদম মাইক্রো সামুদ্রিক প্রাণী বা কীট, যাদেরকে বলা হচ্ছে প্রবাল কীট বা পলিপস। এই পলিপগুলো কি করে, একে অপরের সাথে মিশে গিয়ে কলোনি বা উপনিবেশ গঠন করে। দেখতে কিছুটা মনে হয় এই পাশের ছবিটার মতো, যেমন গাছের মতো দেখতে লাগছে, এরকম লাগে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে নিজেদের দেহের বাইরের দিকে একটা ক্যালসিয়াম কার্বনেটের একটা বহিঃকঙ্কাল তৈরি করে, যা কিনা কোরোলাইট বা এক্সোস্কেলিটন নামে পরিচিত। কথাটা মনে রাখবে। এবং এর দেহাবশে সঞ্চিত হয়ে হয়ে তৈরি করে প্রবাল বা কোরাল। এবার দেখো প্রবালের শারীরিক গঠন কেমন। বলছে কোরোলাইটের নিচের দিকের অংশে কয়েকটা উলম্ব দেয়ালের মতো বিভক্ত থাকে এবং এই দেয়াল বা পার্টিশনগুলোর নাম কি? এটা হলো সেপ্টা। ঠিক আছে, আর কি বলছে যে প্রবালের শরীরের কোমল পলিপ অংশ একটি কাপ বা থলের মতো দেখতে। এর উপরের দিকটা থাকে খোলা মতো এবং এই অংশে থাকে কি মুখ, আর নিচের দিকে থাকে বায়ু। আর এই খোলা অংশের চারপাশে কি থাকছে? সুর থাকছে, যার থেকে নির্গত হয় মিউকাস, এবং সেই মিউকাস দিয়ে কিন্তু এরা শিকার ধরে। এই যে সুর দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে সুর। দেখো, প্রবালের কোষতন্তুর মধ্যে এককোষী ডিনোফ্লাজেলেট থাকে এবং কোরালের শরীরের বাইরের দিকের নরম কোষের মধ্যে বসবাস করে একটা জীব, এককোষী জীব বা বলতে পারি উদ্ভিদ, যার নাম জুনান্থেলা। এই জুনান্থেলার নামটা মনে রাখতে হবে, কেননা এটা কিন্তু এখানে থাকে জুনান্থেলা। আর এরা মানে এই জুনান্থেলা আর পলিপ একে অপরের সাথে মিউচুয়ালিজমের মধ্যে বসবাস করে। হোয়াট ইজ দিস? মানে হলো এর খাবার ও মানে খাচ্ছে, আবার ওর খাবার এ খাচ্ছে। ঠিক আছে, তাই একে অপরের সাথে নির্ভরশীল হয়ে বেঁচে থাকাটাকে বলা হচ্ছে মিউচুয়ালিজম। এবার দেখো, প্রবাল জন্মানোর কিছু উপযোগী পরিবেশগত অবস্থা রয়েছে, সেগুলো কি কি? প্রথম পয়েন্টটা বলছে কি যে উষ্ণতা, জলের উষ্ণতাটা কেমন হওয়া উচিত। এখানে এত কথা লেখার দরকার নেই, শুধুমাত্র এই জায়গাটা লিখলেই হবে যে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা, মানে উষ্ণতাটা হচ্ছে প্রবাল জন্মানোর পক্ষে একদম ঠিকঠাক, এবং এর বৃদ্ধির হারও খুব দ্রুত হয় এই উষ্ণতার মধ্যে। অর্থাৎ আমাদের ক্রান্তীয় যে সমুদ্রতে এরা কিন্তু ভালোই জন্মাতে পারে। আর কি, সমুদ্র জলের প্রকৃতি কেমন হতে হবে? একদম কর্দমাক্ত বা পলিযুক্ত ঘোলা জল চলবে না। শুধুমাত্র যেখানে সূর্যালোক ভালোভাবে বেশ প্রবেশ করতে পারবে এবং অক্সিজেন থাকবে, সেরকম জায়গাতেই কিন্তু ভালোভাবে এরা বেড়ে উঠবে। অর্থাৎ একটাই কথা লিখতে হবে যে স্বচ্ছ জল এর বৃদ্ধির জন্য একদম ঠিকঠাক। এবার দেখো, পরের পয়েন্টগুলো দেখো। সমুদ্র জলের গতি কেমন হওয়া দরকার? অবশ্যই প্রবাল জন্মানোর জন্য সমুদ্র জলের সক্রিয় গতি বা প্রবাহ থাকা আবশ্যক। স্থির একদম জল সেটা সম্ভব নয় এর পক্ষে, কেননা সমুদ্র তরঙ্গ বাহিত যে প্ল্যাঙ্কটনগুলো, সেগুলো হচ্ছে এর খাদ্য। যে বলেছিলাম এরা শিকার ধরতে পারে মিউকাসের সাহায্যে। শিকারটা কারা? এই প্ল্যাঙ্কটন। প্ল্যাঙ্কটন হচ্ছে এদের খাদ্য। এবার দেখো, সমুদ্র জলের লবণতা কেমন হওয়া দরকার? কি বলছে? 27 থেকে 40। এটা কিন্তু হাজারের মধ্যে হিসাব হয়েছে, মানে এই যে চিহ্নটা রয়েছে না এরকম, আর দুটো চিহ্ন, এই চিহ্নটা হচ্ছে হাজারের মধ্যে কতটা সেটা। এটা কিন্তু শতাংশ বলা হয় না, প্রতি হাজারে ধরা হয়। দেখো প্যাকেটে লিখে দিয়েছে। আর কি রয়েছে? সমুদ্র তলদেশের অবস্থাটা কেমন হওয়া দরকার? বলছে যেখানে সমুদ্র তলদেশ কাদাযুক্ত, সেখানে কিন্তু প্রবাল জন্মানোর জন্য অধিক প্রবণতা লক্ষ্য করা যায়। তার মানে সমুদ্র তলদেশ কাদাযুক্ত হলেও সেখানে ভালো হয়। আর পলি কাদাযুক্ত অস্থিতিস্থাপক সমুদ্রতলে কিন্তু ভালো অনুকূল। অস্থিতিস্থাপক মানে কি? স্থির হলে হবে না, কাদা হোক পলি হোক, কিন্তু সবসময় সেটা সচল থাকতে হবে। একদম স্ট্যাগনেন্ট ওয়াটার হলে সেটা সম্ভব নয়।
ওর বেড়ে ওঠার পক্ষে। নেক্সট, প্রবাল প্রাচীর কি? এতক্ষণ কি জানলাম? প্রবাল কি, প্রবালে কীভাবে কী তৈরি হয়, আর তার বেড়ে ওঠার অনুকূল পরিবেশ সব কিছু। এবার দেখো প্রবাল প্রাচীরটা কী জিনিস। বলছে ক্রান্তীয় অঞ্চলের অগভীর সমুদ্র তলদেশের যে বিচিত্র বিচিত্র রঙের আর মৃত প্রবাল কীটের দেহাবশেষ এবং তার যে বহিঃকঙ্কাল বা চুনগঠিত যে কঠিন খোলস বা আবরণ যাকে বলা হচ্ছে কোরোলাইট, সেটা জমাট বেঁধে বেঁধে দীর্ঘ অপ্রশস্ত ভূভাগ তৈরি করছে, যাকে বলা হচ্ছে কি প্রবাল প্রাচীর। এটা কিন্তু কোনো একটা মূল ভূখণ্ড বা কোনো দ্বীপের চারদিকে হয় বিচ্ছিন্নভাবে থাকে, না হলে একদম অবিচ্ছিন্নভাবে এক টানাভাবে বেষ্টন করে। দুটো পিকচারই দেখতে পাচ্ছি, একটা সমুদ্রের নিচে, একটা সমুদ্রের উপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সমুদ্রের নিচে কোনটা? ডান দিকেরটা। আর সমুদ্রের উপর থেকে যেটা দেখা যাচ্ছে স্যাটেলাইট ইমেজারি, সেটা হচ্ছে বাঁদিকেরটা। বাঁদিকের ছবিটা কিন্তু দ্য গ্রেট ব্যারিয়ার রিফের ছবি। দ্য গ্রেট ব্যারিয়ার রিফটা কোথায় আছে? অস্ট্রেলিয়াতে। নাও, প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ। আচ্ছা, প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ কিন্তু 3 রকম রয়েছে, এবং প্রবাল প্রাচীরটা কীভাবে কী তৈরি হচ্ছে বা এর মতবাদ সম্পর্কে কিন্তু পড়বো। আগে দেখে নিই যে শ্রেণীবিভাগগুলো কী কী। প্রথমটা হলো ফ্রিঞ্জিং রিফ বা প্রান্তদেশীয় রিফ, ইংলিশ নামটা মনে রাখবে। কি বলছে? মহাদেশের উপকূল ভাগের সঙ্গে বা দ্বীপের সঙ্গে সংযুক্ত অবস্থায় সমুদ্র তলদেশীয় মঞ্চের উপর মৃত প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে যে প্রবাল প্রাচীর গড়ে ওঠে তাকে বলা হচ্ছে প্রান্তদেশীয় রিফ। মানে এই যে যে উপকূলটা রয়েছে তার সাথে দেখো একদম লেগে রয়েছে, বোঝা গেল? সমুদ্র তলদেশের সাথে সমুদ্র পৃষ্ঠদেশের সাথে উপরটা পুরো একদম জুড়ে থাকবে, আবার এদিকে উপকূল ভাগের সাথেও কিন্তু সে জুড়ে থাকবে। বোঝা গেল? ছবিটা আঁকতে হবে। তারপরে কি? প্রতিবন্ধক রিফ বা ব্যারিয়ার রিফ কাকে বলছে? ব্যারিয়ার মানে আমরা বুঝি একটা বাধা, তার মানে উপকূলে আসার পথে বাধাপ্রাপ্ত হওয়া আমরা। বলছে কি দেখি পয়েন্টটা, মহাদেশের উপকূল ভাগের কিছুটা দূরে বা দ্বীপের থেকে কিছুটা দূরে প্রাচীরের ন্যায়, বললাম বাধা বা প্রাচীর বা পাঁচিল তা প্রাচীরের ন্যায় যে প্রবালের সঞ্চয় ঘটে এবং প্রবাল প্রাচীর উপকূল থেকে লেগুন দ্বারা পৃথক থাকে। তার মানে ব্যারিয়ার রিফে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে, সেটা কি না এই উপহ্রদ। ঠিক আছে, এখানে কিন্তু উপহ্রদটা ভালোভাবেই রয়েছে, তার মানে ব্যারিয়ার রিফের আঁকাটা এইটা সুন্দর করে আঁকতে হবে, খুব সহজ আঁকা। এবার দেখো কি বলছে, অ্যাটলস কি? অ্যাটল হলো সমুদ্রের অগভীর অংশে মোটামুটি বলয়ের আকারে অবস্থান করে যে সমস্ত খাড়া ঢালযুক্ত প্রাচীর, প্রবাল প্রাচীর তাকে বলা হচ্ছে অ্যাটল। আচ্ছা, অ্যাটলের ছবিটা দেখতে পাচ্ছ এখানে, যে একবার এখানে টাচিং করেছে, একবার এখানে টাচিং করেছে, কাকে না? সমুদ্র পৃষ্ঠদেশকে। তার মানে এটা কিন্তু তাই বলে সমুদ্রের নিচে এইভাবেই রয়ে নেই, ব্যাপারটা কিন্তু এইভাবে রয়েছে, এইভাবে রয়েছে। আর একটু এরকমভাবে সমুদ্রপৃষ্ঠের উপরে উঁচু হয়ে রয়েছে, বোঝা গেল? চারদিকে সমুদ্র সমুদ্র সমুদ্র, মাঝখানেও জল জল জল, বোঝা গেল? সেটা কিন্তু বলা হচ্ছে অ্যাটল। ছবিটা দেখে কিন্তু ঘাবড়ে যেও না। এইবার দেখো তত্ত্ব কথা পড়তে হবে। কার? না প্রবাল প্রাচীরের মতবাদ কে দিয়েছেন? ডারউইন দিয়েছেন। ভালো কথা। দেখো তো প্রথম স্টেজে কী দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে প্রথম স্টেজে, ফার্স্ট স্টেজে যে সমুদ্রের মধ্যে একদম আগ্নেয়গিরি বেরিয়ে আসছে, মাঝখানে আগ্নেয়গিরি, চারদিকে সমুদ্র। নেক্সট স্টেজে কি হচ্ছে? ফ্রিঞ্জিং রিফ তৈরি হচ্ছে। কোন ছবিটা? এই ছবিটা। তার মানে এই ছবিটার পর এই ছবিটা। খেয়াল করো মাঝখানে কিন্তু সেই দ্বীপটার যে আইল্যান্ডটা সেটা রয়েছে, আর তার চারপাশ দিয়ে এরকম ঘিরে রেখেছে কে? দ্য ফ্রিঞ্জিং রিফ। ঠিক আছে, তারপরে দেখো ধীরে ধীরে এই অংশটার নিমজ্জন ঘটছে বা অবনমন ঘটছে, তার জন্য তো বলা হচ্ছে ডারউইনের অবনমন তত্ত্ব। ক্রমাগত এটা নামবে এবং এটা ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠবে। তাই দেখো এটা হয়ে গেল ব্যারিয়ার রিফ, একটু দূরে সরে গেল। ওটা ছিল নিয়ার অ্যাবাউট কোস্ট, মানে একদম উপকূলের গা ঘেঁষে, তাই ছিল ওর নাম ফ্রিঞ্জিং রিফ।
আর এটার ক্ষেত্রে দেখো দূরে দূরে হয়েছে বলে এর নাম হয়েছে ব্যারিয়ার রিফ। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ কি বলছে, অ্যাটল। আর মাঝখানে কেউ নেই, আর জায়গাটা ভালোই উঁচু হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এইটা এইভাবে তৈরি হয়েছে উঁচু করে। তার মানে এই যে যে আগ্নেয়দ্বীপটা ছিল এর এমনইভাবে বসে পড়লো জলের নিচে যে একে আর খুঁজে পাওয়া গেল না। কেন এরকম হয়? দীর্ঘদিন যাবৎ যদি উদগীরণ হতে থাকে তখন উঁচু হয়, কিন্তু যখন উদগীরণ হতে গিয়ে একবার যদি ওই বাস্ট করে বা বিস্ফোরণ হয় তখন মনে আছে তো ক্যালডেরা তৈরি হয়, আমরা 11-এ পড়েছিলাম। তো সেই ক্যালডেরা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে 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 নিচের দিকে যখন নেমে যায় এবং সাইডের যে প্রবাল প্রাচীরের গঠনটা সেটা যখন আস্তে আস্তে উপরের দিকে আপলিফ্ট করছে তখন তো অবভিয়াসলি এরকমই দেখতে লাগবে। কিন্তু এই কথাটা আমরা বলিনি, এই কথাটা বলেছেন স্বয়ং ডারউইন। এবার দেখি জন মারের কি মতবাদ। তিনি বলছেন না ক্ষয়জাত সঞ্চয় মানে মঞ্চের তত্ত্বের কথা তিনি বলছেন। দেখি কি বলছে। বলছে ডারউইন ক্রমান্বয়ে অবনমনের কারণে যে আগ্নেয় পর্বতের নিচু হয়ে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে প্রবাল প্রাচীরের বেড়ে ওঠাকে যুক্ত করেন, অর্থাৎ প্রবাল প্রাচীরে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় ভূমিভাগ সৃষ্টিতে ভূগাঠনিক ক্রিয়ার ভূমিকার কথা বলেন। কিন্তু জন মারে কি বলছে যে না, অগভীর সমুদ্রে প্রবাল প্রাচীর বেড়ে ওঠার উপযুক্ত ভূমিভাগের জন্য অবক্ষেপণ প্রয়োজন এবং ক্ষয়ের প্রক্রিয়াও প্রয়োজন। তার মতে প্রাথমিকভাবে ওই যে ভূমিভাগটার সৃষ্টি হলো অবক্ষেপণের কারণে, পরে আবার সেটা ক্ষয় পেয়ে পেয়ে ওই ভূমিভাগটা আস্তে আস্তে নিচে হতে থাকলে তা প্রবাল জন্মের জন্য উপযুক্ত গভীরতায় পৌঁছলে তবেই সেখানে প্রবালের বৃদ্ধি শুরু হবে। কিছু বোঝা গেল? ক্ষয় পেতে পেতে এটা নিচের দিকে নামছে, এখানে ছিল আগ্নেয়দ্বীপটা সেখানে নেমে গেল, কিন্তু এমন একটা পজিশন পাবে তবেই কিন্তু এই কোরালগুলো এখানে সঞ্চিত হবে। ওখানে স্যার আমাদের ডারউইন কি বলছিলেন, আগ্নেয় পর্বত ক্রমশ নিচু হচ্ছে 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 আর প্রবাল প্রাচীরগুলো উঠে যাচ্ছে, কিন্তু এখানে তা বলছেন না। এখানে যখন অবক্ষেপণ ঘটছে মানে এই যে যে ক্ষয়গুলো হচ্ছে আবার তার কিছু অংশ এখানে অবক্ষেপণ হচ্ছে, সেইগুলোর উপরে প্রবাল জন্মানোর জন্য একটা ঠিকঠাক পজিশনও পেয়ে যাচ্ছে। তাই বলছে যে উপযুক্ত গভীরতায় গিয়ে পৌঁছালে তখন প্রবালের বৃদ্ধিটা শুরু হয়। তার মানে অবক্ষেপণ হয়ে হয়ে এখানে সঞ্চয় ঘটবে, মঞ্চ তৈরি করবে, আর তৈরি হয়ে যাবে কি প্রবাল। তখন হয়ে যাবে ফ্রিঞ্জিং রিফ, ব্যারিয়ার রিফ, আর অ্যাট লাস্ট অ্যাটল। ভালো করে ছবিগুলো দেখে নাও, এগুলো হচ্ছে রিয়েল পিকচার, এগুলো আঁকার কিছু নেই, শুধু দেখতে হবে যে একটার পর একটা কি করে তৈরি হচ্ছে। প্রথমে এই যে ভলকানিক আইল্যান্ড বলেছিলাম, এই যে ক্যালডেরার কথা ক্রমাগত নিচের দিকে সাবমার্সড করছে, তারপর সেখান থেকে এই উপকূল ধরে 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 এরকম এরকম ফ্রিঞ্জিং রিফগুলো তৈরি হচ্ছে। তারপরে ছবিটা দেখো, ব্যারিয়ার রিফ, এইটা দেখো অনেকটা দূরে, উপকূল থেকে অনেকটা দূরে। আবার এটা যদি গোল করে ঘুরে যায় তখন এরকম গোল করে অ্যাটলস হয়ে যায়, মাঝখানে তখন আর কেউ থাকে না। ভালো কথা, একটার পর একটা। এবার দেখি অ্যাটলের প্রকারভেদগুলো কী কী। আমাদের এইচএসের বইতে কিন্তু এইগুলো দেওয়া নেই, সেইগুলো পড়বে অবশ্যই, আর তার সাথে এটাও জেনে রাখা ভালো তাই দিয়েছি। কি বলছে এখানে 3 রকম অ্যাটলসের কথা বলছে। অ্যাটল কীভাবে কীভাবে সৃষ্টি হয় সেটা তোমাদের বইতে রয়েছে, আমি দিয়েছি নানা রকম যে অ্যাটল হয় সেটা দিয়েছি। প্রথমে বলছে সোপান অ্যাটল, তারপরে যৌগিক, তারপর মৌলিক না, তারপর বলছে মহাসমুদ্রের অ্যাটল। আচ্ছা সোপানটা কি? বলছে বর্ণীয় এবং অস্ট্রেলীয় উপকূলের মহীসোপানের উপর কিছু কিছু অ্যাটল সৃষ্টি হয়েছে। এই অ্যাটলের নিচে কিন্তু আবার আগ্নেয়শিলার মঞ্চটা থাকে না। ওই যে জন মারে যে বলছিল মঞ্চের কথা, মনে আছে? সেই মঞ্চটা কিন্তু এখানে থাকছে না। তারপরে কি যৌগিক অ্যাটল বা কম্পাউন্ড অ্যাটল। এটা কি পৃথিবীর কোনো কোনো এলাকায় মহাদেশীয় ভূমিভাগটা ধীরে 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 অবনমিত হয়ে বসে যায় এবং একটা ভালো সামুদ্রিক পরিবেশ গঠন করে, সেখানে এবার তখন প্রবাল প্রাচীর আর অ্যাটলগুলো তৈরি হয় এবং এই অ্যাটল আবার শেষ হিমযুগে সমুদ্রপৃষ্ঠে নেমে গেলে আবার উন্নতি মানে একবার সাবমার্জ করছে আবার আপলিফ্ট করছে, মানে একবার
বসে যাচ্ছে, আবার উপরের দিকে উঠছে। তাহলে আমরা তো আগের দিনের স্লাইডে পড়েছিলাম যৌগিক উপকূলরেখা কীভাবে তৈরি হয়। তাহলে এটা হয়ে গেল কি সেরকমই যৌগিক অ্যাটল। মনে রাখবে আমাদের যে মালদ্বীপ আছে সেখানে কিন্তু এরকম যৌগিক অ্যাটল দেখতে পাওয়া যায়, যাকে বলা হচ্ছে ফ্যারোস। এই কথাটা আমি লাস্টেও দিয়েছি, ভালো করে খেয়াল রাখবে, তাই এই লাইনটা লিখতেই হবে। এবার দেখো মহাসমুদ্রের অ্যাটল, ওশেনিক অ্যাটল কি বলছে? মহাসমুদ্র অঞ্চলে আগ্নেয় পাহাড় বা গায়ট। গায়টের কথা মনে আছে? আমাদের তো পৃথিবীতে তো অনেক পাহাড় পর্বত দেখেছি, কিন্তু আমাদের সমুদ্র তলদেশেও তো এরকম অনেক পাহাড় রয়েছে। সেই ছোট ছোট পাহাড়গুলোকে বলা হচ্ছে গায়ট। সেই যে এরকম দেখতে গায়টগুলো ছিল, এরকম দেখতে সমুদ্রের নিচে, তার উপরে এরকম এরকম প্রবাল প্রাচীর তৈরি হয়। এবং যদি মনে করি ভালো করে, যদি খেয়াল করে, এটা যদি এরকম দেখতে হয় তাহলে অ্যাটলসের রূপ নিচ্ছে তো। তাহলে অ্যাটলটা কী করে তৈরি হচ্ছে, মহাসামুদ্রিক অ্যাটলটা বোঝা গেল না? বোঝা গেল না? নিশ্চয়ই বোঝা গেল। বলছে এই ক্ষেত্রে কিন্তু প্রাচীরের গভীরতা 200 মিটার পর্যন্ত হতে পারে। নেক্সট, এবার চলে আসি ডারউইনের নিমজ্জন তত্ত্ব। একই তত্ত্ব, মানে ওখানে যেমন প্রবাল প্রাচীর থেকে কী করে আস্তে আস্তে মানে সাবমার্স করতে করতে সৃষ্টি হচ্ছে প্রাচীরে নানা রকম টাইপসগুলো, এখানে শুধু অ্যাটলটা কীভাবে লাস্টে উত্থিত হচ্ছে সেটা ভালো করে গুরুত্ব দিয়েছেন বিজ্ঞানী ডারউইন। একই রকম কিছুই না। প্রথম চিত্র হচ্ছে এইটা। আমি একটা কাজ করছি, আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। এটার পরে এইটা হয়েছে, বোঝা যাচ্ছে যে মাঝখানে যে আগ্নেয়দ্বীপটা ছিল এটা আস্তে আস্তে বসে যাচ্ছে। তারপরে চিত্রটা হচ্ছে এইটা, দেখো আরও বসে গেছে, কিন্তু সাইডটা আস্তে আস্তে উচ্চিত হচ্ছে, মানে অ্যাটলটা সৃষ্টি হচ্ছে, এই যে অ্যাটল সৃষ্টি হওয়ার আগের পর্যায়ে। নেক্সট পিকচার তাহলে এইটা, মাঝখানে আর কেউ নেই, একটা ছোট নৌকা ঘোরাঘুরি করছে। এবং তারপরে দেখো অ্যাটলটা ভালোভাবে উত্থিত হয়ে গেছে। এটা সরিয়ে দিই, এই দেখো উত্থিত অ্যাটল 6 নম্বর পিকচারটা, লাস্ট যেখানে পিকচার, যেখানে মনেই হচ্ছে না যে মাঝখানে কেউ একজন বড় কেউ ছিল, মানে আগ্নেয় দ্বীপ হলো। এইবার ড্যালির হিমবাহ নিয়ন্ত্রণ তত্ত্ব, এটা একটু কঠিন, বেশি দরকার নেই চিন্তা ভাবনা করার, আঁকতে পারলেই যথেষ্ট। আর লেখাটা বইতে সুন্দর করে রয়েছে, ইংলিশ লেখাটা লেখার দরকার নেই, শুধু জানো তাহলেই হবে। কি বলছে প্রথম 1 নম্বর ছবিটা কি বলছে? এমার্জেন্স আইল্যান্ড মানে কি? উত্থিত আগ্নেয় দ্বীপ বা দ্বীপ। এতক্ষণ সব নিমজ্জিত হচ্ছিল, এবার উত্থিত হচ্ছে হলো। এইবার একটা জিনিস খেয়াল করো, এখানে রয়েছিল সমুদ্রপৃষ্ঠ, সেটা নিচে টুপ করে নেমে এলো, খেয়াল করছো? তাই বলছে কি 2 নম্বর পিকচারে কি বলছে? যে সি লেভেল ড্রপস ডিউরিং অ্যান আইস এজ, মানে কি? যখন হিমযুগ হচ্ছে তখন জল থাকছে না, সে হয়ে যাচ্ছে বরফ। বরফ হলে জলের আয়তন কমে যায়, তাই সমুদ্রপৃষ্ঠের লেভেলটাও নিচের দিকে নেমে এলো। ফলত এইটা একটু মাথাচাড়া দিয়ে উঠলো, ভালো কথা। এটা 1 নম্বর পিকচার হয়ে গেল, 2 নম্বর পিকচার হয়ে গেল। তারপরে 3 নম্বরের ঘটনাটা কি দেখি। 3 নম্বর ঘটনাটা হচ্ছে আবার কি বলছে? ইরোশন অ্যারাউন্ড এজ অফ আইল্যান্ড ক্রিয়েটস টেরাসেস, মানে কি? এইখানে কিন্তু বলছে যে উত্থিত তো হলো এখানটা, কিন্তু যেটা নিচের দিকে যেটা ছিল এতদিন জলের তলায়, এখন সেখানে তো জলের লেভেলটা চলে এলো, মানে সমুদ্রপৃষ্ঠ তো এখন নিচে চলে এলো, তাহলে সে তো এবার সেখানে ক্ষয়কার্য করবে, হ্যাঁ কি না? সেই ক্ষয়কার্য করতে করতে একসময় সে কী করবে? সামুদ্রিক মঞ্চ তৈরি করবে। যে টেরাসের কথা বলছে না, সেই টেরাসের কথা বলছে। এই দেখো টেরাসটা দেখা যাচ্ছে, কিছু না একটু ধাপযুক্ত ভূমিভাগ তৈরি করা হলো। এর পরের ছবিটা কি? এইটা। কি বলছে? বলছে একটু ভালো করে কেটে দিই। বলছে দেখো 4 নম্বরে, সি লেভেল রাইজেস ডিউরিং ইন্টারগ্লেশিয়াল পিরিয়ড, কোরাল রিফ গ্রোজ অন সাবমার্জড প্ল্যাটফর্ম। মিন্স বলছে এখানে সমুদ্রপৃষ্ঠটা এবারে আবার রাইজ করছে, মানে উত্থিত হচ্ছে।
কেন বলছি ইন্টারগ্লেশিয়াল পিরিয়ডে, মানে যখন কি না না পুরোপুরি হিমযুগ না আবার পুরোপুরি গলে জল হয়ে গেছে, যার মাঝামাঝি যে পিরিয়ডটা, মানে কিছু অংশ গলিত বরফ জল হয়ে গেছে আর কিছু অংশ বরফের মতোই রয়ে গেছে, তাকে বলা হয় পেরিগ্লেশিয়াল বা ইন্টারগ্লেশিয়াল পিরিয়ড বলছে। তো সেই সময়টা কোরাল রিফটা আস্তে আস্তে বেড়ে উঠছে। একটা কালো কালো পোর্শন দেখতে পাচ্ছ দুদিকে, এইখানে আর এইখানে। কেন বলো তো সৃষ্টি হয়েছে? এখানেও তো হতে পারতো, এখানে হলো না কেন? না, তখন সানলাইটটা খুব সুন্দর করে এখানে আসছে, যেহেতু জলের লেভেলটা আবার এইখান থেকে এইখানে আপলিফট করেছে, উপরের দিকে বেড়ে গেছে। আর সূর্যরশ্মিটা এখানে খুব সুন্দর আসছে বলে এখানে প্রবালগুলো তৈরি হয়েছে। আর কি বলছে, এই যে সাবমার্সড প্ল্যাটফর্মের উপর, তার মানে কি যেটা জলের তলায় ডুবে গেছিলো, এই যে এইখানটা যে ক্ষয় করেছিল মনে আছে, এখানে বললাম ধাপের মতো সৃষ্টি হয়েছে, সেই ধাপের ওখানটা তো ডুবে গেছে আবার জলের তলায়, তাই সেই জলের তলায় সুন্দর করে একটা বেড়ে ওঠার পরিবেশ পেয়েছে প্রবালরা। তারে ডারউইনের নিমজ্জন তত্ত্ব, নেমে নেমে যাওয়া, আর ডালির হিমবাহ তত্ত্ব, একবার নেমে যাওয়া উঠে যাওয়া, আবার নেমে যাওয়া উঠে যাওয়া, এরকম টাইপের। বইয়ের লেখাটাই লিখবে, এই ছবিটা একটু আঁকতে পারলে খুব ভালো হয়, খুশি হয়ে যাব। এবার দেখো অন্যান্য প্রবাল প্রাচীরগুলো কী কী রয়েছে। বলছে প্যাচ রিফ বা পিনাকলস। প্যাচ রিফ কী জিনিস, পিনাকেলস কী জিনিস দেখি। ছবিটা দেখে তো কোনো হয় কিছুই বোঝা যাচ্ছে না, আমরা দেখিয়ে দিই। এই দেখো এখানে কিন্তু ঘাচ করে মাঝখান দিয়ে কেটে দিয়েছে, এই যে জিনিসটা গোল করে ঘুরে আসছে, এই জিনিসটা গোল করে ঘুরে আসছে, কিন্তু মাঝখানে একজন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, তার মানে এইটা বেড়ে 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 এখানে টুক করে উঠে পড়েছে, তাই এর নাম হলো গিয়ে দ্য প্যাচ রিফ। বোঝা গেল কী জিনিস? ছোট ছোট প্রবালের ঢিপি, যেগুলো প্রতিবন্ধক প্রবাল প্রাচীর বা প্রবাল বলয়ের মধ্যস্থ উপহ্রদের মেঝে থেকে উপর দিকে, মানে মেঝে থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। এবার দেখো টেবিল রিফ কি। আর 3 নম্বর পয়েন্টটা কী বলছে, ফ্যারোস। ফ্যারোস আগেই পড়েছি, মালদ্বীপসে আছে। এবার ছবিগুলো দেখে নিয়ে তাহলে ধরতে পারবো কী জিনিস। এই দেখো টেবিল রিফ কি, মনে হচ্ছে বসে বসে ডিনার করা যাবে, তাহলে এগুলোকে টেবিল রিফ কেন বলা হচ্ছে? টেবিলের মতো দেখতে। আর কি বলছে দেখো, এমনভাবে অবস্থান করে যে এইগুলো কিন্তু নৌ চলাচলের ক্ষেত্রে ভালোই বিপজ্জনক। আর ফ্যারোস কি, ফ্যারোস হচ্ছে একটা অঙ্গুরীয় আকারের গঠিত, আর কি আকারে খুব পুচকি পুচকি হয়। ছবি দেখি ফ্যারোস, এই দেখো দেখতে পাচ্ছ কেমন গোল গোল সারি সারি হয়ে রয়েছে অনেকগুলো, দ্যাটস কল ফ্যারোস। মাঝখানে রয়েছে লেগুন, চারদিক দিয়ে অ্যাটলসের সারি। আর কি বলছে, পিনাকেলস। পিনাকেলসের শব্দটা এখানে পড়েছি, ভালো করে লেখা নেই, তাই ছবিটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি কী জিনিস। পিনাকেলস হচ্ছে অ্যাটলি, কিন্তু অ্যাটলের যে ভূভাগটা যখন বেশ অনেকটা উত্থিত হবে বেশি করে, মানে এইটা খুব উঁচু উঁচু থাকবে ভূমিভাগটা, তখন সেটাকে বলা হচ্ছে পিনাকেলস। ঠিক আছে। আর প্যাচ রিফের ছবিটাও দেখো কেমন রয়েছে, মনে হচ্ছে মেঝে থেকে উঠে উঠে দাঁড়িয়ে আছে। এই ফ্যারোস আর প্যাচ রিফের মধ্যে কিন্তু গোলাবে না। ফ্যারোসটা কি, অ্যাটলের সারি এবং অ্যাটলের মধ্যে অনেকগুলো লেগুনস থাকছে, ফ্যারোস আর প্যাচ রিফের মধ্যে গোলালে হবে না। যদিও এই যে জায়গাটা যেটা মানে বলা হচ্ছে, এখান থেকে কোনো ব্রড কোশ্চেন আসে না, ওই 1 নম্বরে এমসিকিউ আসতে পারে। তাই লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হলো সবথেকে খারাপ জিনিস, প্রবাল প্রাচীরের ব্লিচিং হয়ে যাওয়া। ব্লিচিং ছড়ানো নয়, মানে প্রবাল প্রাচীরটা আস্তে আস্তে কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মৃত হয়ে যাচ্ছে, সেটাই এখানে বলছে। ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রের যে উষ্ণতায় প্রবালরা জন্মাচ্ছে, সেই উষ্ণতা কিন্তু আগের তুলনায় আমরা বেশ ভালোভাবে বাড়িয়ে দিয়েছি গ্লোবাল ওয়ার্মিং করে করে, তাই তো। আবহাওয়া আজকে আর ঠান্ডা নেই, ভালোই উষ্ণ হয়ে গেছে। এর ফলে সেই প্রবালের দেহের ভেতরে কারা থাকতো, এককোষী জীব, উদ্ভিদ, জুনান্থেলা, তারা কিন্তু কী করছে, তারা
ফাইটোপ্লাঙ্কটনকে শরীর থেকে বার করে দিচ্ছে। ওই যে বলছিলাম মিউচুয়ালিজমভাবে থাকে ওরা, মানে একে অপরের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, কিন্তু এই ক্ষেত্রে তারা সেটা করতে পারছে না, এত বেশি পরিমাণে টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে জলের। এই প্লাঙ্কটন কিন্তু তাদের শরীরের কোষ তন্তুতে থাকে এবং তাদের শরীর থেকে যে বিভিন্ন রকম পলিপ সৃষ্টি হয় তার জন্য কিন্তু দায়ী। তার মানে ফাইটোপ্ল্যাঙ্কটন ছাড়া কিন্তু এই যে পলিপে নানা রকম রং বেরং সৃষ্টি সেটা কিন্তু থাকে না। তাহলে কি হচ্ছে, এর ফলে নতুন যে প্রবাল প্রাচীর বা প্রবালের নবনির্মিত যে গঠনটা একদম ফ্যাকাশে হয়ে সাদা হয়ে যাচ্ছে। দেখে মনে হবে কি সুন্দর সাদা, কিন্তু সেটা অ্যাকচুয়ালি প্রবালের একদম মৃত অবস্থা। তা জুনান্থেরার সঙ্গে যে মৃতজীবিত্বের সম্পর্কে প্রবালরা থাকতো সেটা যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন কিন্তু প্রবালরাও কিছুদিন পরে মরে যায়। তার মানে জুনান্থেরা যখন ডেথ হয়ে যাচ্ছে, মৃতজীবিত্বের সম্পর্কে থাকা এই প্রবালরাও ডেথ হয়ে যাচ্ছে। যাকে বলা হচ্ছে দ্য ব্লিচিং এফেক্ট। বোঝা গেল? দেখো কেমন ছবিটা লাগছে দেখতে, পুরো ব্লিচ হয়ে গেছে একদম। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক। পরের দিন নতুন চ্যাপ্টার, নতুনভাবে অধ্যায় শুরু হবে, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় 3টে অধ্যায় সমস্ত পর্ব আজকে ইতিগজ হলো।